সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আমরা আলোচনা করব করোনাকালে কেমন বাজেট চাই। দর্শক, আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি মেজর জেনারেল আব্দুর রশিদ স্যার আপনার কাছে যেতে চাই। জানেন যে কাল অর্থমন্ত্রী আমাদের বাজেট ঘোষণা করবেন, জাতীয় বাজেট 2020-21 অর্থ বছরের প্রায় 5.5 লাখ কোটি টাকার এই বাজেটে এই সময়ে সংকট মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ থাকা উচিত? আসলে আমাদের যে মূল সংকটটা যেটা আমরা এখন দেখছি সেটি হচ্ছে যে আমাদের করোনা সংকট। এই করোনা একটা জীবনের প্রতি যেমন একটা ঝুঁকি তৈরি করেছে, ঠিক তেমনিভাবে সারা বিশ্বেই অর্থনীতির উপর একটা বিশেষ ঝুঁকি তৈরি করে, যেটাকে আমরা বলছি জীবিকার উপরে ঝুঁকি। এখন এই অর্থনীতির ঝুঁকির থেকে বেরিয়ে আসার জন্যে যে বিভিন্ন দেশ বিভিন্ন কৌশল তৈরি করছে, এবং সেই কৌশলটাই হচ্ছে আমাদের এবারকার বাজেট হবে বলে আমি মনে করি। এখন এখানে যত সুপরিকল্পিতভাবে আমরা কৌশল তৈরি করতে পারবো, তাহলে আমরা এই করোনার যে অর্থনৈতিক প্রভাব, এই মন্দাভাব, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের যে উন্নয়নের গতিধারা বা মানুষের জীবিকা নিশ্চিত করার যে পথ আছে সেগুলোকে আমরা আবার চাঙ্গা করতে পারবো। তো বাজেট এটাই ফোকাস হচ্ছে নিরাপত্তায়। আমি মনে করছি জীবনের নিরাপত্তা হচ্ছে বাজেটের ফোকাস। জীবনের নিরাপত্তা নিতে গিয়ে যে পদক্ষেপ নিতে হবে সে জন্য তো আসলে আরও বেশি আর্থিক সংস্থানের দরকার, কিন্তু এই বৈশ্বিক মহামারী বা বৈশ্বিক সংকটে কি সেই ধরনের পদক্ষেপ নেওয়া বাস্তব? আপনি যদি বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি 5 বছর মধ্যে এটা প্রায় 5 গুণ বেড়েছে। এখন আমাদের যে জিডিপি এখন 5 গুণ বেড়েছে, তখন সেজন্য আমাদের যেটা নিজস্ব সক্ষমতা, আমি মনে করি সেটিও একটি বড় সক্ষমতা। সেজন্য এই ধাক্কা সহ্য করার জন্য আমাদের নিজস্ব সক্ষমতাকেও কাজে লাগাতে হবে, আবার আন্তর্জাতিক সক্ষমতাকেও আমাদের ব্যবহার করতে হবে। এই দুটোকে কম্বাইন করে আমরা যদি শুধু বাজেট প্রণয়ন না, অর্থের সংস্থান নয়, অর্থের ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের যে ব্যবস্থাপনা, সেটি হচ্ছে অনেক দুর্বল মনে করি আমি। এই জায়গাটা আপনার আরও সক্ষম ব্যবস্থাপনা তৈরি করতে হবে, যাতে এই টাকাটা যে উদ্দেশ্যে খরচ করা হবে, যার উদ্দেশ্যে এই বাজেট প্রণীত হচ্ছে, সেই উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারি। সেখানে আমরা পারছি না, যেটা করোনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু করোনার তো আসলে সহসাই আমাদের এখান থেকে এটি নির্মূল হবে বা করোনার সংক্রমণ প্রতিরোধ সম্ভব হবে, সে ধরনের লক্ষণ আসলে আমরা খুব দেখতে পাচ্ছি না। কারণ প্রতিদিনই এটি সংক্রমণের হারও যেমন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও তেমনি বাড়ছে। তো করোনাকে নিয়েই যদি আমাদের চলতে হয়, সেক্ষেত্রে তো বাড়তি একটি চাপ থাকবে। তখন কি হবে? সেটা হলো স্বাস্থ্য খাতে বাড়তি চাপ থাকছে। সেখানে বিষয়টি হলো যে আপনি কোথায় এখানে গুরুত্ব দেবেন, যেটাকে আমরা বলি প্রায়োরিটি। তো আপনি প্রায়োরিটাইজ করবেন কোথায়? মানুষের জীবন বাঁচানোর জন্য প্রায়োরিটাইজ করতে হলে আজকে আমরা দেখছি যে মানুষজন বেশ বিক্ষুব্ধ হচ্ছে। সে বিক্ষুব্ধের জায়গাটা হলো যে তার করোনা আক্রান্ত হয়েছে, ঠিক আছে, অনেকে বিনা চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যাদেরকে হাসপাতালে নিতে হচ্ছে তারা একটা ব্যাপক অব্যবস্থাপনার শিকার হচ্ছে। এই শিকার থেকে তার ভেতরে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, সে ভর্তি হতে পারছে না। কি বলে করোনা সার্টিফিকেট চাই, পজিটিভ আর নেগেটিভ। এখন সেই ব্যক্তিটা করোনা সার্টিফিকেটটা পাবে কোত্থেকে? এই যে আমাদের যে এই যে থিসিসগুলো তৈরি করেছে, যেগুলো হাইপোথিসিস বলেন, যারা এটা তৈরি করেছে করোনা হাসপাতাল নন করোনা হাসপাতাল করে ভাগ করে, তারা কি করেছে? এটা কি কার স্বার্থে করেছে? মানুষের স্বার্থে তো কাজে লাগছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে তাতে হচ্ছে যে আপনি দেখেন পুত্র তার পিতাকে একটু শ্বাসকষ্টজনিত অবস্থা থেকে একটি শান্তিপূর্ণ মৃত্যুর জন্য একটু অক্সিজেনের জন্য ঘুরছে। কিন্তু কথা হলো যে আমি যদি সার্বিক পরিস্থিতি চিন্তা করি, তাহলে বাংলাদেশে অক্সিজেনের অভাব হবার কথা না, কারণ আমরা নিজেরাই অক্সিজেন তৈরি করি। তো সেক্ষেত্রে এর ব্যবস্থাপনার ভেতরে আপনি দেখেন হাসপাতাল থেকে হাসপাতালের ব্যবস্থাপনা আলাদা। অনেকে এখন হচ্ছে দেখছি খুব প্রশংসাতে আছে এই সামরিক বাহিনীর সিএমএইচের ব্যবস্থাপনায়। তো তারা যদি ব্যবস্থাপনা করতে পারে, মানুষকে একটি সফল দিতে পারে, তাহলে আমাদের এই যে পাবলিক হেলথ বা প্রাইভেট হেলথের ভিতরে এটা নাই কেন? তো সেই জায়গাটা খুঁজে বের করে আমরা যদি ওই সব জায়গায় ফোকাস করে একটি নির্দেশনা, সুন্দর কৌশল তৈরি করতে পারি, এখানে কিন্তু অতিরিক্ত পয়সা যত না খরচ হবে, তার চেয়ে বেশি খরচ হবে আপনার যে উদ্দেশ্য, আপনার যেটাকে আমরা বলি যে আপনার ইন্টেনশন। সেই ইন্টেনশনটা যদি জনগণের কল্যাণের জন্য ধাবিত হয়, আর এখানে যদি কোনো রকম করাপশন না থাকে, যদি কেউ এরকম টাকা মেরে দেওয়ার জন্যে পরিকল্পনা না করে। এখন এখানে আমরা দেখেছি
যে আপনি যদি একটা ক্রাইসিস সিচুয়েশন করতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনার করাপশনও বাড়তে থাকে। অর্থাৎ আজকে বাংলাদেশে করোনা মোকাবেলায় আপনার কেনাকাটা, ওষুধপত্র, মাস্ক, পিপি সব কিছু আছে, এগুলোতে কেনাতে অর্থ বরাদ্দ করা হচ্ছে, ব্যয়ও হচ্ছে, কিন্তু সেই ব্যয়টি জনগণের কাজে লাগছে কিনা সেখানেই মানুষ এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে ব্যয়টি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে কাজে লাগছে কিনা। অনেকেই বলছেন না এই ব্যয়টার মধ্যে আবার অনেক আছে, মানে গুজুমগাম আছে। তো সেখানে আপনি ওখান থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে একক বাজেট প্রণয়ন করেই যে আমরা সমস্যার মোকাবেলা করতে পারবো সেটা আমি মনে করি না। জি, জেনারেল রশিদ আপনার কাছে আবার আসবো আমি। মহিউদ্দিন খান মোহন, যেটি জেনারেল রশিদ স্যার বললেন যে বাজেট প্রণয়ন করলাম বা বাজেটে বরাদ্দ দিলাম কিন্তু জনগণের কাজে আসলো না, সেটি তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য অর্থবহ তেমন কিছু হবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে বা একজন মানুষ তার চিকিৎসা অ্যাটলিস্ট সে কি পাচ্ছে সে সেটা চিন্তা করে, তো আমাদের সরকারের সেই করণীয় কী? যে ধন্যবাদ। আসলে এই করোনা কালের বাজেটের কথা বলছেন, বাজেটটা এখনো আসেনি, জল্পনা কল্পনা শোনা যাচ্ছে এরকম বাজেট হতে পারে। বাজেট কীরকম হবে সেটা পরে আলোচনা করা যাবে, অন্যরা করবেন, অর্থনীতিবিদরা করবেন, রাজনীতিবিদরা করবেন। কথা হলো যে আপনি যেটা বলতে চেয়েছেন যে জনগণের কাজে লাগছে কিনা সেটা এনশিওর হবে কিভাবে, এটা এনশিওর করবেন কিভাবে বলেন? আজকে এই করোনা যদি না আসতো আমরা বুঝতেই পারতাম না যে আমাদের স্বাস্থ্যখাত এত ভঙ্গুর, আমরা স্বাস্থ্যখাতের বিষয়ে এত নিঃসহায় অবস্থায় আছি, মানে সহায় সম্বলহীন অবস্থায় আছি। পাটখড়ি দাঁড় করিয়ে রাখলে একটা ঝড়ো বাতাস আসলে যেমন উপড়ে পড়ে যায়, এই করোনার ঝড়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে উপড়ে গেছে বলা যায়। কোথাও কোনো সমন্বয় নেই, জনগণকে আশ্বস্ত করার কোনো মানে জায়গা নেই যে চিকিৎসা হবে তোমার। মিডিয়ায় আপনারা যেই সমস্ত চিত্র তুলে ধরেন টেলিভিশনগুলোতে, পত্রপত্রিকায় যেগুলো আসে, তাতে তো মানুষের সাহস বাড়ার কোনো সুযোগ আমি দেখছি না, তারা আস্থায় আনতে পারছে না কিছুই, বরং হতাশ হয়ে যাচ্ছে। যদি আমার করোনা হয় আমি তো আইসিইউতে যেতে পারবো না, আমাকে অক্সিজেন দিতে পারবে না, তবে নিশ্চিত মৃত্যু অনেকে মনে করেন। এখন কথা হলো কীভাবে হবে, স্বাস্থ্যখাত কীভাবে হবে? স্বাস্থ্যখাতে কি আগে বরাদ্দ হয় নাই? সেই টাকা কি আপনার ইউজ হয়েছে প্রপারলি? মনে হয় না। কারণ যে দেশে আইসিইউ, যে আইসিইউ নিয়ে আজকে টানাটানি যে আমাদের এতগুলো আইসিইউ নাই, এত দরকার, সেই আইসিইউর একটা পর্দা কিনতে 37.5 লাখ টাকা ব্যয় করা হয়। ডেন্টাল চেয়ার 12.5 লাখ টাকা। চিন্তা করেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী সম্ভবত আফজাল ওর নাম, শত শত কোটি টাকার মালিক এখন দেশে নাই, পালিয়ে গেছে। তাহলে স্বাস্থ্য খাতে এযাবৎ যত বরাদ্দ হয়েছে সেই টাকাগুলো কোথায় আপনাকে হিসাব করতে হবে। আমি শুধু এই সরকারের আমলে সরকারি কর্মচারীদের কথা বলছি না, অতীতে যারা সরকারে ছিলেন তাদের আমলে লুটপাট হয়েছে, এখন বোঝা যাচ্ছে, আগে বুঝতে পারিনি আমরা। শরীরের ভেতরে যে জার্ম জমা হয়েছে, আমার শরীরে একটা ফোড়া হওয়ার পরে বুঝলাম যে একটা বিষাক্ত জার্ম আমার শরীরে জমা হয়েছিল। ঠিক তেমনি করোনা ভাইরাসটা আমাদের আক্রমণ করার পরেই আমরা বুঝতে পারলাম যে আমাদের স্বাস্থ্যখাত একেবারে ভঙ্গুর, কাজের কাজ অতীতেও কিছু হয় না, এখন কতটুকু হচ্ছে সেটাও কিন্তু আমার কাছে প্রশ্নবোধক। এই জন্য যে আমরা কোনো আশ্বাস দিতে পারছি না। সবচেয়ে আমার অবাক লাগে, দেখেন বাহুল্য জিনিসটা যে আমরা যে বাহুল্য কাজ করি, বাজেটের অর্থ ব্যয়ের ক্ষেত্র বাহুল্য হবে, এবার অর্থ যেটা বরাদ্দ করবে সেটাও কিন্তু বাহুল্য হবে। এই জন্য আমি বলি যে এবারের বাজেটে, এখন প্রণয়ন হয়ে গেছে বাজেট, কালকে ঘোষণা করা হবে যে স্বাস্থ্যখাতকে সর্বাধিকার মানে অগ্রাধিকার দেওয়া উচিত, সবচেয়ে বেশি বরাদ্দ স্বাস্থ্য খাতে হওয়া উচিত। এবং এটা আমি একমাত্র একজন ব্যক্তির কাছে আমি আবেদনটা করতে পারি যে আপনি প্রখর দৃষ্টি রাখবেন স্বাস্থ্য খাতের অর্থ ব্যয়ের ব্যাপারে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আর কেউ না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাহুল্য ব্যাপারটা যে আমি আনছিলাম, বাহুল্য কথায়ও কিন্তু মানুষের বাহুল্য আছে, বাহুল্য ওই কথাটা না বললেও চলে, সময় নষ্ট করা। আপনারা প্রতিদিন যে এই সমস্ত আপডেট দেন করোনার বিষয়ে, বাংলাদেশের পরিস্থিতির, একটা হলো আক্রান্তের সংখ্যা, পরীক্ষা কতজন হয়েছে, আক্রান্ত কত হয়েছে, মারা গেছে কতজন, সুস্থ হয়েছে কতজন। জাস্ট একটা স্বাস্থ্য অধিদপ্তর একটা প্যাডে ওইটা কম্পিউটারে প্রিন্ট করে আপনাকে মেইল করে দিলেই হয়। ওটার জন্য আধা ঘন্টা ব্রিফিং করবেন ওনারা, মেকআপ টেকআপ নিয়ে আইসা, তারপরে আসল কথাটা বলার আগে 15 মিনিট লেকচার দিবেন, আমাদেরকে শিখাবেন করোনা হইলে এই হয়, না হইলে এই হয়। এই বাহুল্যের দরকার কি? এই বাহুল্যটা আমাদের জীবনে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে আমরা যখন খরচ করতে যাই
সিম্পল একটা সিরিজ কিনতে যদি একজন সরকারি কর্মচারীকে পাঠান যে তুমি সিরিজটা কিনে নিও, সিরিজটা দাম হবে 10 টাকা, ও রিক্সা ভাড়া দেখে ভাই 60 টাকা। অপচয়টা কিভাবে হয়? তো এই অপচয় করতে করতে, আত্মসাৎ করতে করতে স্বাস্থ্য খাতে কোনো কাজই হয় না এ পর্যন্ত, আমি বলবো। নইলে আজকে এই অবস্থা হয়, একটা মানুষ আমি আজকের পত্রিকায় দেখলাম একজন চিকিৎসক, সম্ভবত বরিশাল থেকে এসেছিলেন, বরিশালের একজন চিকিৎসক এবং নাম করা চিকিৎসক এবং লিডিং পর্যায়ের চিকিৎসক এবং ওদের সমিতির সভাপতি, 3টা হাসপাতালে ঘুরে ঘুরে 4র্থ হাসপাতালে দুয়ারে গিয়ে উনি মৃত্যুবরণ করেছেন। ঝালকাঠির বরিশাল বা ঝালকাঠি মৃত্যুবরণ। কি করুণ অবস্থা তাহলে আমাদের স্বাস্থ্য খাতের। আরেকটা বিষয় আমি বুঝতে পারছি না, বেসরকারি হাসপাতালগুলো কেন সরকারের কমান্ড মানছে না? ওরা কি এই রাষ্ট্রের বাইরে? ওরা কি রাষ্ট্রের বাইরে, বাংলাদেশের বাইরে? ওরা কি এই সরকারের সুযোগ সুবিধা নেয় না? ওদের হাসপাতাল করার অনুমোদন কারা দিয়েছে? সরকার দিয়েছে, সে যেই সরকারই হোক। বা যারাও শুনছে তাদের ওখানে গিয়ে চিকিৎসা করানোর মতো সক্ষমতা তো সব মানুষের কিন্তু নেই। হ্যাঁ, যারা শুনছে সেখানে ফ্যাসিলিটিসও নাই। আপনার সাধারণ একটা হাসপাতালে তো ওই ফ্যাসিলিটিসও নাই, আইসিইউ নাই। কিন্তু আইসিইউ যাদের আছে, যারা 5 স্টার হোটেল বা 5 স্টার হাসপাতাল বলে তাদের নিজেদেরকে পরিচয় দেয়, তারা কেন করোনার চিকিৎসা করবে না? সরকার কেন কঠোর পদক্ষেপ নিতে পারছে না যে তোমরা যদি চিকিৎসা না করো তাহলে তোমাদের লাইসেন্স বাতিল করে এটা আমি গোশালা বানাবো, ওখানে গরু পালবো, তোমাদের ব্যবসা করতে দেবো না? সরকার এই পদক্ষেপটা নিতে পারে না কেন? সরকারের দুর্বলতাটা কোথায়? জি, মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সরকারের দুর্বলতা কোথায় আসলে? কেন কঠোর পদক্ষেপের মাধ্যমে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে? এটা আসলে সরকারের দুর্বলতা বা জনগণের সচেতনতা, আমি দুইটাকেই করব। প্রথমত হলো যে আমরা যখন 3 জন আক্রান্ত হলো তখন সরকার লকডাউন দিয়ে গৃহবন্দী করা হলো। আমরা কি গৃহবন্দী ছিলাম? আমাদের সচেতনতাটা কি সেইভাবে ছিল? আমরা গৃহের থেকে বের হওয়ার জন্য যত রকমের কৌশল দরকার আমরা সব রকমের কৌশল করলাম। এই দায়টা কিন্তু যেরকমভাবে সরকারের, এরকমভাবে জনগণের, আমাদের। আমি সুস্থ থাকবো না, আমি অসুস্থ হওয়ার জন্য হাঁটবো, এই নির্ধারণটা আমার বিবেকে যদি না আসে, আমার চেতনার মধ্যে যদি না আসে, তাহলে সরকার লকডাউন, কারফিউ বা অন্য কিছু দিল এটা মানে সমাধান করতে পারবে বা করতে পারবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। মূলত করোনা না, যে কোনো ভাইরাসের ব্যাপারে ভাই বলতেছিল, রশিদ ভাই, যে একটু আগে ম্যালেরিয়ার ব্যাপারে অনেক দিন আগে থেকে ম্যালেরিয়া রোগে আমাদের সবাইকে আক্রান্ত করছে। আমরা কিন্তু এর থেকে এখন পর্যন্ত মুক্তি পাইনি। করোনা থেকে যে রাতারাতি মুক্তি হবে এরকম কোনো অবস্থা বা সিমটম এখনও তৈরি হয়নি, এবং আগামী কতদিন লাগবে এইটা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। কাজেই আমাদেরকে করোনাকে সাথে নিয়ে চলতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে, পাশাপাশি সরকারের পদক্ষেপগুলো নিতে হবে। সরকারের দুর্বলতার ব্যাপারটা আমি যেটা বলবো যে সরকার চেষ্টা করছে, আমরা কিছু জিনিস কিন্তু শুধু সরকারের সমালোচনা করব এরকম না, কিছু ভালো জিনিসের কথাও কিন্তু আমাদের বলতে হবে। আপনি দেখবেন করোনার প্রথম অবস্থানের দিকে যে পুলিশ, আমার বাসাটা হলো সিদ্ধেশ্বরী একদম মৌচাকের পাশাপাশি, আমার একদম মুড়ে, আমি দেখলাম যে লোকজন বের হয়ে পুলিশ রিকোয়েস্ট করে, লোকজন এদিক এই রাস্তায় নাকি একটু ভিতরে এসে আরেক রাস্তাতে বেরোচ্ছে। এই যে মানসিকতাটা, পুলিশ কিন্তু এবার খুব ভালো ভূমিকা রাখছে একটা সময়। এই পুলিশ দিয়ে বা প্রশাসন দিয়ে বা সরকারের আইন করে আপনি সব কিছু ঠিক করতে পারবেন, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। আমি মনে করি যে আমাদের সচেতনতা এবং আমাদের সমাজকে, রাষ্ট্রকে এবং বিশ্বের এই মহামারীর এই অবস্থাকে সেভ করার জন্য আমার নিজের অবস্থান যদি আমি সেভ হই, আরেকজনের অবস্থা থেকে যদি নিরাপত্তার নিশ্চিত করে, তাহলে এই অবস্থাটা আমরা করতে পারবো। এবার বাজেটের ব্যাপারে যদি আমরা আসি, মূলত করোনা সামনে রেখে যে অর্থনৈতিক বাজেট প্রণয়ন করা উচিত, আমি মনে করি যে এরকম একটা বাজেট সরকারকে দেওয়া উচিত। যদি এর ব্যত্যয় হয় তাহলে এটার জন্য আমাদেরকে অনেক বেশি সাফার করতে হবে। সরকারের বাজেট প্রণয়নের অনেক দুর্বলতা আছে, আবার অনেক সফলতা আছে। তো এই দুর্বল অবস্থানগুলোর চেয়ে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে, এই জিনিসটা একটু বলতে চাই। আমাদের কিন্তু অর্থনৈতিক গতিটাকে ধরে রাখার 3টা মাত্র বেসিক মূলত একটা হলো বিদেশ থেকে আমরা যে টাকাটা আসে, বৈশ্বিক এই অবস্থার কারণে আজকে এই রেমিটেন্সের ফ্লো কিন্তু কমে যাচ্ছে এবং একটা পর্যায়ে এটা শূন্যর কাতারে কমেনি, হয়তো কমে যাবে। এবং আমাদের গার্মেন্টস ব্যবসা চলতেছে, কিন্তু এটা কতদিন পর্যন্ত এই অবস্থাটা যদি থাকে, করোনার প্রভাবটা যদি থাকে, এটার উপরে প্রভাব পড়তে পারে, কৃষির উপরে প্রভাব পড়তে পারে। অন্তত আমাদের কৃষিভিত্তিক বাজেটটা এরকম হওয়া উচিত যাতে কৃষির উৎপাদন, কৃষকের প্রতি যত প্রকার সাপোর্ট দেওয়া যায়। আমরা দেখছি কৃষকের ভর্তুকির কিছু ব্যাপার থাকে, কিন্তু প্রকৃত কৃষকরা কতটুকু পায় এটা নিয়ে অনেক বিতর্কের ব্যাপার আছে। আমরা সারে ভর্তুকি দিচ্ছি, আমরা সেচ ব্যবস্থায় ভর্তুকি দিচ্ছি, ইলেকট্রিসিটি বিলে
যে সেচ ইলেকট্রিসিটির হয় সেই বিলের মধ্যে কিন্তু ভর্তুকির ব্যবস্থা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই ভর্তুকিটা প্রপারলি হচ্ছে না। পাচ্ছে না। তো এইটার পাওয়ার ব্যবস্থা করে যাতে কৃষকরা অন্তত আমাদের খাদ্য ব্যবস্থাটাকে নিশ্চিত করে যে দুর্ভিক্ষ বা ওইরকম কোনো প্রেক্ষাপট যদি সৃষ্টি হয়, তাহলে আমাদের এই বাজেট এরকম একটা সাপোর্ট দিবে যে সাপোর্টের মধ্য দিয়ে আমরা আগামী খাদ্য নিরাপত্তাটাকে 100% সিকিউর করতে পারবো। তারপরে আমরা বেঁচে থাকার জন্য অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যদি ভূমিকা রাখি, আমার মনে হয় যে করোনা পরিস্থিতি থেকে আমরা কিছুটা হলো রক্ষা পেতে পারি। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাইয়া, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা। জেনারেল রশিদ, যেটি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলছিলেন যে সরকারকে বেশ কিছু খাতে এই বাজেটে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ করোনার এই প্রভাবটা এইসব খাতে বেশি পড়ছে, বিশেষ করে কৃষি এবং বৈদেশিক মুদ্রা যেটি রেমিটেন্স আমাদের আয় হয় সেখানে, বা কারণ আমাদের বাইরের শ্রম বাজারে ধস নামতে পারে, পাশাপাশি গার্মেন্টস শিল্পতেও আমাদের একটি প্রভাব পড়তে পারে। এই তিন খাতকে যদি অগ্রাধিকার দিয়ে যে মোকাবেলা করার যে কৌশল, সেই কৌশলের ক্ষেত্রে কি আমাদের সেই সক্ষমতা আছে যে এটিকে? নিঃসন্দেহে সক্ষমতা আছে। ওনার একটি বিষয় আমি বলতে চাই, এই করোনা পরিস্থিতির ভিতরে বাংলাদেশ একটি জিনিস নিশ্চিত করেছে, অবশ্যই উনি যেটা বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিল, ফুড সিকিউরিটি। এই যে আমাদের গত যে ধানের যে হারভেস্টটা ছিল, ফলনটা ছিল, এটিকে উনি বলেছিলেন যে এটাকে সিকিউর করে ঘরে উঠাতে হবে। তখন ওই যে হাওড় অঞ্চলে আগাম বন্যার থ্রেট ছিল, তারপরে এর মাঝখানে আমফান এসে আক্রমণ করলো। এসবের ভেতর থেকে আমরা দেখছি যে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে আছে কৃষিতে, এবং যে খাদ্য নিরাপত্তায় আমাদের অবস্থান অত্যন্ত ভালো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটা পারসেপশন ছিল যে করোনা পরিস্থিতির পরে এই যে একটা অর্থনৈতিক দুরবস্থার ফলে দেখা যাবে খাদ্য সংকট দেখা যাবে। এই খাদ্য সংকটে তখন দেশের কাছে পয়সা থাকলেও আপনি যেমন এখন অক্সিজেন পান না, তখন পয়সা থাকলেও আপনি খাদ্য পাবেন না। সেক্ষেত্রে বাংলাদেশের এখনকার যে বর্তমান যে মজুদ, সে মজুদটা যথেষ্ট, আমি বলবো সুসংহত। এটিকে বজায় রাখতে হবে। তো বজায় রাখার জন্য যে কৌশল, আমি কৃষিমন্ত্রীর কিছু কৌশল দেখেছি, খুব সুন্দর কৌশল। উনি তাদের কিছু প্রণোদনাও দেওয়া হচ্ছে, 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তো এখানে এই যে বরাদ্দের ফলে আমরা কিন্তু তার ফলটা পাচ্ছি, যে আমরা ফুড সিকিউরিটিতে পৌঁছতে পারছি। এখন গার্মেন্টসে যাই, গার্মেন্টসও তো প্রণোদনা আমরা দিয়েছি, দেবার পরে দেখা যাচ্ছে যে গার্মেন্টসে এখন আপনি শ্রমিক ছাঁটাই করছেন। তাহলে এই প্রণোদনা কিন্তু জনগণের কাজে লাগছে না, ওই শ্রমিকের কাজে লাগছে না। তাহলে এখানে আপনি রাষ্ট্রের টাকা দিয়ে আপনি এইসব বেসরকারি প্রতিষ্ঠানকে বেল আউট, যেটাকে আমরা বলি, তো বেল আউট আমরা দেখেছি বিশ্বে অনেক দেশে এই বেল আউট প্রোগ্রাম তারা নিয়েছে, কিন্তু সেটা সাকসেসফুল বেল আউট। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনি বেল আউট হতে পারছেন না, বেরোতে পারছেন না। তাহলে সেখানে যে টাকা বিনিয়োগ করবেন, আমাদের একটা মিলিটারিতে একটা কথা আছে, নেভার রিইনফোর্সড ফেইলার, অর্থাৎ যেখানে ব্যর্থতা আছে সেখানে আপনি যতই রিইনফোর্স করবেন ওখানে ফেইলিং আসতে থাকবে। তাহলে আপনাকে দেখতে হবে যে আমার আগামী দিনের বাজেটে যেখানে আমি জনগণের টাকা বরাদ্দ করবে, সেখানে জনগণের কল্যাণে কোন কোন জায়গায় সার্থকতা আসবে। এখন গার্মেন্টসের আগামী দিনের ব্যবসা, আমি অর্থনীতিবিদ নই, তবে আমি হচ্ছে যে গ্লোবাল সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে করোনার এই পরিস্থিতি থেকে যে জিওপলিটিক্স, যে গ্লোবাল জিওপলিটিক্সে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, সেই পরিবর্তনও কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক নতুন সম্ভাবনা তৈরি করবে। আমরা ওই সম্ভাবনা দিকগুলো চিন্তাই করছি না। আমার গার্মেন্টস এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায়, কমে যায়, তাহলে আমার মাস্ক এক্সপোর্ট বাড়বে, আমার পিপিই এক্সপোর্ট বাড়বে। তা আমি সেই সব জায়গাতে আমাকে এখন কী করতে হবে, বিনিয়োগ করতে হবে যাতে আমি এটাকে ধরতে পারি। এখন হচ্ছে যেটি যে বিশ্বে তো প্রায় 25% ম্যানুফ্যাকচারিং যেটাকে আমরা বলি, সেটা আমরা দেখেছি এটির ম্যানুফ্যাকচারার, সিঙ্গেল ম্যানুফ্যাকচারার ইজ চায়না। এখন বিশ্ব একটা চায়না সেন্ট্রিক সাপ্লাই চেনের ভিতরে আটকে গেছে এই করোনার পরে, যেটি দেখা গেল। যদিও উহান থেকে এই করোনার উৎপত্তি, অনেকেই মনে করছে চীন এটি একটি ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছে বা তথ্য গোপন করেছে যাতে সারা বিশ্বের মানুষ আক্রান্ত হয়। হ্যাঁ, এইখান থেকে কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে, সেটি হলো যে পশ্চিমা বিশ্বে বড় বড় অর্থনীতিবিদরা এখন মনে করছেন যে তাদের অর্থনীতি এবং জনগণকে বাঁচানোর জন্যে এই যে চীন কেন্দ্রিক যে ব্যবস্থা আছে, এটি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে আপনাকে নতুন সম্ভাবনা দেবে কোন দেশগুলোকে,
বাংলাদেশের মতো যারা ম্যানুফ্যাকচারিংয়ে নতুনভাবে প্রবেশ করেছে। আমরা যেমন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে আমরা প্রবেশ করে সার্থকতা পেয়েছি, এখন আমাদের দ্বিতীয় একটি আমার কাছে মনে হয় যে আমাদের আরেকটা সম্ভাবনা আসছে লাইট ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং। তো সেখান থেকে আমরা দেখব যে আমরাই ভেন্টিলেটর বানালে সারা বিশ্বে বিক্রি করতে পারবো, কিছুদিন পর দেখা যাবে আমাদের মোটরসাইকেলই সারা বিশ্বে যাচ্ছে। তো এই যে ম্যানুফ্যাকচারিং জায়গার একটা ব্যাপক একটা আমার মনে হয় যে পথ খুলবে। ইট ইজ বিকজ অফ জিও পলিটিক্স, এটা অর্থনীতির কারণ না। তো জিও পলিটিক্সে সবাই নিজেকে নিরাপদ করতে চায়, নিরাপদ করতে চাইলে তারা বহুমুখী সাপ্লাই চেইন চায়। সেই ক্ষেত্রে অনেক কিছুই নতুন প্রোডাকশন আমরা দেখতে পাবো। আরেকটি হলো যে আপনার যে ম্যান পাওয়ারের যে আমাদের যে রেমিটেন্স কমে গেছে, আমি মনে করি এটা সাময়িক। আমি যদি জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ ক্যানভাস এটাকে দেখি যে আপনাকে উন্নয়নের ধারা সব দেশই বজায় রাখতে চাইবে, সব দেশই বেরিয়ে আসতে চাইবে। তো স্বভাবতই করোনা পরবর্তীতে আমরা বিশ্বে একটা ব্যাপক প্রেশার দেখব, যে একটা উন্নয়নের প্রতিযোগিতা দেখব। সেই প্রতিযোগিতার ভিতরে যে ম্যান পাওয়ারের সংস্থান, সেখানেও বাংলাদেশে একটি বড় অবস্থান রাখতে পারে। এই সম্ভাবনার জায়গাগুলোকে যদি আমরা চোখ খুলে দেখতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা। আমরা আগে থেকে একটা হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে আছি। আমরা অতীতে দেখেছি যে হতাশাগ্রস্ত অবস্থা থেকে বাংলাদেশের নতুন সম্ভাবনার যে জায়গাগুলো, সেগুলো চিহ্নিত হয়েছে বলে বাংলাদেশ আজকে এত দ্রুত তার জিডিপিকে একটু 5 গুণ করতে পেরেছে। তো সেই অবস্থায় আমার মনে হয় যে আমাদেরকে ওই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে যদি আমরা আমাদের বাজেট, যদি আমাদের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তারপরে উনি বললেন স্বাস্থ্য খাতে যেতে আমরা নিশ্চিত স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে পারি, সেসব জায়গাতে অর্থ যত না সমস্যা, তার চেয়ে সমস্যা হচ্ছে পরিকল্পনা এবং যারা এটি ইমপ্লিমেন্ট করবেন তাদের সততা। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। মহিউদ্দিন খান মোহন, যেটি স্যার বলছেন যে করোনা পরবর্তী যে বিশ্ব হবে, সেই বিশ্বকে মোকাবেলা করার জন্য বা তার সাথে তাল মিলিয়ে আমাদের অর্থনীতিকে যদি এগিয়ে নিতে হয়, সেই জন্য যতটা প্রস্তুতি দরকার বা যে সক্ষমতা দরকার, সেটা কি আমাদের আছে? প্রস্তুতি তো নাই, সক্ষমতা তো নাই, প্রস্তুতি আমরা নিয়েছি, এটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। যে করোনা পৃথিবী থেকে চলে গেলে বা তার প্রকোপটা কমে যাওয়ার পরে নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হবে, সারা পৃথিবীতে সৃষ্টি হবে, সেটার তো ভালো বলেন আর মন্দ বলেনের প্রভাব তো আমাদের উপরে পড়বে। ভালো হলেও পড়বে, মন্দ হলেও তো পড়েছেই। সেখান থেকে বেরিয়ে আসার জন্য তো আমরা এখন পর্যন্ত তেমন চেষ্টা দেখি নাই বলতে এটা বলতে চাই যে মানে বেরোনোর পথটা এখন আমরা বের করতে পারিনি। যে আজকে যেখানে ওই সম্ভবত কি নিউজিল্যান্ড একদম করোনা নাই, নির্মূল করছে, তাদের ওখানে আর নাই, সেখানে আমাদের কিন্তু এখন বাড়ছে। মানে আমরা এখন হাই টাইমের মধ্যে আছি করোনা এফেক্টের দিক দিয়ে। তো আমাদের 6 মাস চলে গেছে নিউজিল্যান্ডকে বেরিয়ে আসছে, তাহলে আমাদের আরও 3 মাস অপেক্ষা করতে হবে, আরও 3 মাস। তারপরে টোটাল পৃথিবীর যে আপনার ইকোনমিক একটা সিচুয়েশন তৈরি হবে, ব্যবসা বাণিজ্য, সেটার মধ্যে আমরা কতটা অংশগ্রহণ করতে পারবো, সেটা নির্ভর করবে আমাদের নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর, আমরা কোন পথে এগোবো। তখন তারা কিভাবে এগোবেন বা সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে বলা যাবে। কিন্তু আমি এখানে এই প্রসঙ্গে আরেকটা জিনিস, যে আমরা যে কতটা মানে পেছনের দিকে থাকি এবং যেই কাজটা করা যায়, সেই কাজটা যে আমরা করি না। টলস্টয় সেটাই বলেন, টলস্টয় সেই মানে রুশ সাহিত্যিক যে বলছেন, নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। একটা মানুষের জন্য তার জীবনের সবচাইতে মূল্যবান সময় বা উপযুক্ত সময় হলো নাও, এখন করো। আর হিন্দিতে একটা আছে, শের আছে, যে জো আজ করলে না ও আভি করলে, জো কাল করলে না ও আজ করলে। অর্থাৎ মানে আজকে যেই কাজটা করার চিন্তা করছো, ওটা এখনই করে ফেলো, আর কালকে যেটা করবা ওটা কালকে যেন ফেলে রেখো না, আজকে করে ফেলো। তো আমরা কি দেখলাম, সিম্পল আমি একটা উদাহরণ দেব। করোনা ডিটেকশনের জন্য একটা কিট আবিষ্কার করলো একটি সংস্থা, বেসরকারি সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র। 2 মাস পার হয়ে গেছে, ওইটা ভালো কি মন্দ, পচা কি মানে খাওয়ার উপযুক্ত, ব্যবহার করার উপযুক্ত না ডাস্টবিনে ফেলার উপযুক্ত, এই সম্পর্কে আমরা সরকারি দপ্তর থেকে কোনো ভাষ্যই পেলাম না। ওনারা পরীক্ষাই করছেন, সেই একটা এন্ডলেস রোড আর কি, যে পথে এর কোনো শেষ নেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এটা বোধহয় বলবে, ওই কিটটা বোধহয় কদিন পর গান গাবে, জবান খুলে যাবে ওর, যে এই পরীক্ষার পথ কবে শেষ হবে সেটা তো আমি জানি না। এটা হোয়াট ইজ দিস? আপনি কেমনে এগোবেন? আপনার পায়ে শেকল দেওয়া, অদৃশ্য শেকল কারা দেয়? তাদেরকে খুঁজে বের করে ডাকি। আপনি অর্থনীতিকে এগিয়ে নেবেন করোনা মুক্ত পৃথিবীতে,
আপনি শক্তিশালী হয়ে দাঁড়াবেন। রশিদ ভাই বলেছেন যে আমরা এই গার্মেন্টসে যেই পেছনে পড়লাম, ম্যান পাওয়ারে যে পেছনে, সবগুলো আমরা ওভারকাম করতে পারবো। বাট কিন্তু ওভারকাম করার জন্য আমাদের যে এই মনোবল দরকার বা কর্মস্পৃহা দরকার বা কাজ করার যে মানসিকতা সেটা যে দরকার, সেটা তো দেখছি না, অনুপস্থিত। নাইলে একটা কিট, এটা তো নর্দমার কিট না, একটা কিট, বৈজ্ঞানিক কিট, ওটা পরীক্ষা করবে, সেইটা কেন আজ পর্যন্ত অনুমোদন হলো না? আচ্ছা, অনুমোদন না হোক, যদি ভালো না হয়, ব্যবহারযোগ্য না হয়, বলে দেখ পরিষ্কার যে এটা না, এটা ব্যবহার করা যাবে না, এটা এই ডিফেক্ট আছে। যদি ওরা সেই ডিফেক্টটা আবার ইয়ে করতে পারে, ঠিকঠাক করে দিতে পারে, ভালো না দিলে পরিত্যক্ত, এমন তো না যে ওটা করে রাষ্ট্র গোল্লায় যাবে, ওটাকে বাদ করে দেবে আর সমস্যা নষ্ট হয়ে যায়। কিন্তু সেটা আমরা দেখলাম না। ওই ভদ্রলোক যেভাবে বলছেন তাতে কি এর পেছনে কি অন্য কোনো কারণ আছে যে কারণে কারণটা তো আমি বলতে পারবো না, কারণটা যারা ডিলে করছেন তারা বলতে পারবেন। এবং সর্বোচ্চ স্বাস্থ্যের, আমাদের স্বাস্থ্য শিক্ষার যে সর্বোচ্চ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে পরীক্ষা হচ্ছে। আপনি তাদের পরীক্ষা সম্পর্কে তার প্রশ্ন তোলা যাবে না, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেলের। তো এখন কথা হলো, সেই যিনি ওই প্রতিষ্ঠানটার শীর্ষে আছেন তিনি এখন করোনা আক্রান্ত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন জীবিত হন এবং জীবিত অবস্থায় উনি এটার রেজাল্টটা দেখে যেতে পারেন। জীবিত আছেন, সুস্থ যেন। হ্যাঁ, সুস্থ, উনি সুস্থ হয়ে যেন ডক্টর দেখে যেতে জাফরুল্লাহর পারেন কথা বলছেন, যে তিনি ওনার এখন করোনা রেজাল্টটা আক্রান্ত। তিনি উনি অন্তত দেখে যেতে পারেন যে না, ওনার কিটের সম্পর্কে একটা রেজাল্ট হয়েছে মহিউদ্দিন আমাদের মতো। জি, মহিউদ্দিন। এইভাবে আমি বলছি, এখন আমি কনক্লুশনে আসি। আমি তো রশিদ ভাইয়ের রেফারেন্স দিয়ে বললাম। সুতরাং আমাদেরকে করোনা মুক্ত পৃথিবীতে আবার যদি এই রুখে দাঁড়াতে হয় বা সবল হয়ে দাঁড়াতে হয়, তাহলে আমাদের কর্ম পরিকল্পনা, কর্মস্পৃহা বাড়াতে হবে, পরিকল্পনাটা করতে হবে সঠিকভাবে, এবং কর্মের সমন্বয়টা সাধন করতে হবে আগে। তা না হলে আমরা শুধু যে আপনারা টকশোতে ডাকবেন, আমরা বক্তৃতা দিয়ে চলে যাব, আবার পত্রপত্রিকায় কলাম লিখবো, কাজের কাজ কিছুই হবে না। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আবার আসবো। আমি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যেটি মহিউদ্দিন খান মোহন বললেন যে কোনো কিছু করতে চাওয়া বা বাংলাদেশে কোনো ধরনের পদক্ষেপে নানা প্রতিবন্ধকতার কথা বললেন। তিনি বললেন যে আমাদের পায়ে শেকল বেঁধে দেওয়া আছে, তো এই শেকল আসলে কি খোলার কোনো পথ নেই? শিকল বাঁধা কিনা জানি না, একজন সম্মানিত নোবেল বিজয়ীর কে আমরা কিন্তু গ্রামের সাধারণ সুদের ব্যবসায়ী বানিয়ে দিছি। এটা জাতির জন্য কত কলঙ্কের, এটা কোন স্বার্থে করা হয়েছে, কোন শিকলের কারণে করা হয়েছে। এটাই বলতে চাচ্ছেন? সুদের ব্যবসা করে তাহলে এটা না, প্রক্রিয়াগত। না, রশিদ ভাই, আমি একটু ওনাকে বলি। এমন ভাবে উপস্থাপন রেজাউল করা ভাই, হয়েছে, বলি। আমি উপস্থাপনার কথা বলছি। রেজাউল রশিদ ভাই, ভাই, রশিদ ভাই আমাদের সেনাবাহিনীর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং নিরাপত্তার ক্ষেত্রে ওনার ভূমিকা অনেক। ওনাকে যদি সিকিউরিটি গার্ডের সাথে তুলনা করা হয়, তাহলে সেই অবস্থাটা যেটা হবে, ডক্টর ইউনূসের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, জাতি সাক্ষী, এটা কিন্তু সেই রকম হবে। আমরা এইভাবে একটা সম্মানী মানুষকে অসম্মানী করা বলে দিয়েছেন এটা আপনি। প্রত্যাশা করি না, এটা প্রত্যাশা হয় না। তেমনি এভাবে জাফরুল্লাহর ক্ষেত্রে হয়েছে, কথা পরিষ্কার বলা একটু ভালো। জাফরুল্লাহ যেহেতু সরকারের মতামতের বাইরে মতামত দেয়, উনি সরকারেরও সমালোচনা করে, খালেদা জিয়ারও সমালোচনা করে, ডাক্তার কামাল হোসেনের মঞ্চে বসে ডাক্তার কামাল হোসেনেরও সমালোচনা হচ্ছে জাফরুল্লাহ। সেই কারণে সেই কিটের রেজাল্ট আর আসবে না। আরও একটা কারণে না আসতে পারে, সেটা হলো উনি বলছে 300 টাকা দা কিট দিবে, উনি 30,000 টাকা বললো না কেন? তাহলে সেখানে কমিশনের ব্যবস্থাটা ঠিক হতো, যেটা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সমস্ত মন্ত্রণালয় ঠিক আছে। এটি একটি বিতর্ক, কিন্তু আরেকটা বিষয় বলতে দেন, কিটের বিষয়ে আজকে একটি 300 টাকার কিট দেওয়া হচ্ছে, বললো আমারটা ভালো হলে নেবেন, না হলে নেবেন, ওর জোরাজোরির কোনো ব্যাপার নেই। মন ভাইয়ের সাথে আমি একমত, আপনি আমারটা ভালো না, মানসম্মত না, রিজেক্ট করে দেন, নেওয়ার দরকার নেই। আমাদের জাতির মনে হচ্ছে যে 300 টাকার দাম নির্ধারণ করাটা এটা না হওয়ার একটা অন্যতম কারণ। কারণ 3,000 টাকা দাম দিচ্ছি, সেখানে 1500-2000 টাকার কমিশনের ব্যাপার আছে। কারণ ওই কিট তো 100 টাকাতে কিনছে, দাম নির্ধারণ করলে 3,000 টাকা। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল টেন্ডারগুলো দেখেন, পিল, কন্ডম, সাধারণ জিনিস, এগুলো শত শত কোটি টাকার। আপনি যদি 1 বছরের টেন্ডার দেখেন, ডকুমেন্ট, শত শত কোটি টাকার টেন্ডার হচ্ছে, 1000 কোটি টাকার টেন্ডার হচ্ছে। এইসব টেন্ডার সচিব, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা, ওষুধ কোম্পানির কিছু দালালরা মিলা এটার দাম নির্ধারণ করে। যেটার দাম 1 টাকা সেটার দাম নির্ধারণ করা হয় আপনার ধারণার বাইরে। 1 টাকা 5 টাকা হইতে পারে, 1 টাকা 10 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে। 1 টাকার দাম নির্ধারণ করা হয় 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। আপনি এটা ইমাজিন করতে পারবেন না। করে বাজেট বরাদ্দ করা বড় ব্যাপার না, বাজেটটা কতটুকু আপনার এটার প্রয়োগ হলো এবং দুর্নীতির বাইরে প্রয়োগ হলো, কতটুকু কার্যকর প্রয়োগ হলো সেটা হলো। উনি যেটা বলছেন, একটা পর্দার দামের কথা বলছেন, একটা চেয়ারের দামের কথা বলছেন, এটা সবাই জানে। একটা টিনের দাম 1 লাখ টাকা। আমার সরকার কিছু বলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, বাস্তবতা এটা।
ব্যবস্থা নিল জাতি জানছে না। একটা টিন, আমরা সবাই কম বেশি টিনের ঘরের সাথে সম্পৃক্ত, একটা টিন কত টাকা দাম হইতে পারে? এটার দাম 1 লাখ টাকা হওয়ার পরে ওই কর্মকর্তা চাকরি করে কিভাবে? ওকে ট্রান্সফার করলে কি শাস্তি সম্পূর্ণ? ও তো ফৌজদারি অপরাধ করছে, ওকে ফৌজদারি অপরাধে দ্বন্দ্ব বিধিতে মামলা করে ওকে ইয়েতে দাঁড়া করে দেন, দেখবেন এরকম 5টা বিচার হলে সমস্যার সমাধান হতে পারে। আজকে স্বাস্থ্য সচিব যেই কয়জন আছে তাদের অর্থনীতি অবস্থা কোন জায়গায়, তাদের কত টাকা আছে সেগুলোরে টান দেন, 5টা স্বাস্থ্য সচিবকে টান দেন, ওই মন্ত্রণালয়ে টেন্ডারের সাথে জড়িত আছে তাদেরকে টান দেন। আমার জানা মতে এরকম কিছু লোক আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, যে যেগুলা গ্রামে 80-র দশক থেকে শুরু হয়েছিল, আমরা দেখতাম যে গ্রামে স্বাস্থ্যকর্মীরা মহিলাদের কাছে গিয়ে গিয়ে কন্ডম দিয়ে আসতো, ওই যে মায়াবরী ট্যাবলেট, এরকম জন্ম নিয়ন্ত্রণ একটা ইয়া ছিল, রশিদ ভাই এটা ভালো বলতে পারবে, একটা মানে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণের সামগ্রী, এগুলো সবগুলা বিনা পয়সায় বিতরণ করা হতো স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলারে কেন্দ্র করে যে দুর্নীতিটা হচ্ছে, আজকে ফরিদপুর মেডিকেল কলেজে হয়েছে, খুলনায় হয়েছে, একজনে তো মেডিকেল কলেজের এত ট্রান্সফারই হয়ে গেল যে কেন এটা গ্রহণ করলো না। ওনার কোনো চাহিদাপত্র লাগবে না, চাহিদাপত্র দিচ্ছে কন্ডাক্টর। কি অরাজক অবস্থা! আপনার বাজেট কীভাবে নষ্ট হচ্ছে? চাহিদাপত্র কন্ট্রাক্টর দিচ্ছে যে আপনার এই জায়গায় এত এত ব্যাট লাগবে, এত এত ইয়া লাগবে, এই লাগবে, এই লাগবে, এই ইনস্ট্রুমেন্ট, আপনি এটা নেন, সাইন করেন। এই দুর্নীতি সমস্ত প্রকাশ্য জাতির কাছে আসছে। আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি? আমরা এর ব্যবস্থা নিতে পারিনি। আমরা সম্মানী মানুষকে সম্মান দিতে জানি না রাজনৈতিক কারণে। এই কারণটা আজকে সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমরা রাজনীতিবিদ কেউ মুখ ফুটে বলতে পারছি না। সেখানে একটা অদৃশ্য শক্তি যে আজকে এখান থেকে বসে বলে যাওয়ার পরে আবার আমার অবস্থানটা ঠিক থাকবে কিনা, আগামী আমার মনোনয়নটা ঠিক থাকবে কিনা, বুদ্ধিজীবী যে ব্যবসাটা নিছে সেই ব্যবসাটা ঠিক থাকবে কিনা। আজকে বুদ্ধিজীবীরা বাক হয়ে গেছে, এই বিশ্ববিদ্যালয়ের টিচাররা বাক হয়ে গেছে। আপনি আলোচনা করবেন, আলোচনার মধ্যে আপনারা যারা সাংবাদিক সমাজ আসছেন, আপনারা তো সঠিক নিউজটা তুলে ধরতে পারছেন না যাদের কাছে, আমরা বলতে পারছি না। এই অবস্থাটাও কিন্তু আমাদের বাজেট বলেন, নৈতিকতা বলেন, ইয়া বলেন, সব কিছুতে আক্রমণ করছে। যে কথার প্রেক্ষিতে এখানে আসলাম যে ওই কিডের আসলো না কেন, কিডের ফাইসালা হওয়ার জন্য কতদিন সময় লাগতে পারে? জাফরুল্লাহকে দেখতে পারেন না, ওনার কিড আবিষ্কার হয়েছে, এটা ভালো না, ওকে, ভালো না করে জাতিকে পরিষ্কার করে দেন, ভালো না। আপনি যে কিট আনছেন পার্শ্ববর্তী দেশ থেকে, তার দাম কত এটা বলেন, বইলে এটা 3000 টাকায় কেন হলো, ওই জায়গার দামটা কত সেটাও একটু প্রকাশ করেন না। তাহলে আমরা 300 টাকাটা 3000 টাকা মানে নিলাম। রেজাউল ইসলাম ভাইয়া, জি বলেন। বিরতি নিয়ে আসি, আমাদের হাতে সময় কম। আমার বারবারই আমি বিরতির কথা বললাম। আমরা একটা বিরতি নিয়ে এসে তারপর আবার আপনার কাছে আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া যেটি বলছিলেন যে অনিয়ম, দুর্নীতি বা আমরা যত ধরনের বাজেট বাস্তবায়নের যেসব দুর্বলতা, সেগুলো আসলে কাটিয়ে ওঠার উপায় কি? সেখানে তো সুশাসন বা দক্ষ নেতৃত্ব, এই যে অবস্থা তৈরি, সেটাও তো একদিনে হবে না। আমাদের যে অবস্থা সৃষ্টি হয়েছে এটা একদিনে করা সম্ভব না। আমি একটু আগে বলেছি যে আমরা রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সবার মধ্যে কেমন যেন একটা ভয়, জড়তা বা কোনো একটা অদৃশ্য কাজ করছে। এগুলো কাটাতে হবে। একটা লোককে জাতির সামনে দাঁড়াতে হবে, আমি অন্যায় করলে আমার অন্যায়ের কথাটা বলতে হবে। কিন্তু আজকে জাতিকে কমান্ড করার মতো, বলার মতো ওই রকম লোকের বড় অভাব হয়ে গেছে সব শ্রেণীর থেকে, বলেন রাজনীতিবিদ, শিক্ষক সমাজ বা যে কোনো সমাজ। এই কথাটা বলার লোক নেই। এই কথাটা যদি না বলতে পারেন, যে অবক্ষয়ের মাত্রায় আমরা জাতিকে দাঁড় করিয়েছি, এটা কোথায় গিয়ে শেষ হবে এবং জাতিকে কোন জায়গায় নিয়ে যাবে, এটা একটা প্রশ্নের ব্যাপার আছে। আমি আর ওই দিকে যাচ্ছি না। 5.5 লক্ষ কোটি টাকার বাজেট, একেবারে যদি টাকার বিবেচনা করেন এটা কিন্তু বিশাল অঙ্কের একটা বাজেট। আমরা এই সময়ের মধ্যে এই বাজেট দেওয়ার পরে আমরা যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো যদি এটা সুষ্ঠু প্রয়োগ হয়। দুর্নীতির পরিমাণ যদি 25%ও কমে, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা একদিনে 100% দুর্নীতি কমাতে পারবো, এর সাথে আমি একমত না। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ রন্ধে সমস্ত জায়গার মধ্যে যখন এটা আমরা হয়ে গেছি, তখন এটা এত দ্রুত দুর্নীতি কমবে কিভাবে? বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আসলে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার আলোচনা আরেকটা, ওইটা পরে আসতেছে, যেহেতু বাজেটের আলোচনা আছে সেটার মধ্যে থাকি। আমরা তো
একটা টার্গেট নেই যে এই অর্থ বছরে যেহেতু করোনায় আমাদেরকে মহামারী বৈশ্বিকভাবে এবং দেশীয়ভাবে আমরা আক্রান্ত, এইবার আমরা টাইট হব এবং গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে এটা নজরদারি করবে যাতে অন্তত 25% দুর্নীতি এই বছর যা হয়েছে এর থেকে আগামী অর্থ বছরে আমরা 25% কমাবো। তাহলে এটা সম্ভব। আমি মনে করি যে আমরা স্ব অবস্থান থেকে যদি ভূমিকা রাখি, এটা করা কোনোভাবেই অসম্ভবের কিছু না। আমি খাদ্য নিরাপত্তার ব্যাপারে বলতেছিলাম, রশিদ ভাই যেটা বলছে এটার সাথে আমি একমত যে এইবার খুব ভালোভাবে আমাদের ধানটা ঘরে উঠেছে। অন্তত আলহামদুলিল্লাহ আমরা 1 বছর না হোক 9 মাসের জন্য একটা খাদ্য সিকিউর অবস্থান আছি। পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে খাদ্যটাকে ধরে রাখার জন্য, জাপানের ওই দিন একটা ফিচার পড়ছিলাম, ওখানে যেই পরিমাণ ভর্তুকি দেওয়া ধান কেনা হয় তার চেয়ে অনেক কম পরিমাণ 1/4, ওরা ইয়াতে রিপোর্টে বললো যে 1/4 পরিমাণ টাকা দিয়ে বাইরের থেকে নিয়ে আসা যায়। প্রশ্ন করা হলো যে আপনারা এটা করছেন কেন? তখন বলল যে আমরা যেভাবে গাড়ি ঘোড়া বা আনুষঙ্গিক জিনিসপত্র বানাই, আমি একটু আমার মতো করে বলি, রিপোর্টের ভাষায় না, এইটা তো কোনো কারণে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ইয়েটা হয়েছিল ওদের খাবারের দুরবস্থাটা হয়েছিল, এই অবস্থা যদি কোনো কারণে সৃষ্টি হয় তাইলে বাইরের থেকে তো এই লোহা লক্কা তো খাওয়া যাবে না, বাইরের থেকে খাদ্য আসবে না। জাপান হলো দ্বীপ দেশ, দ্বীপ দেশের চতুর্দিকে যদি কোনো শত্রুরাষ্ট্র ঘিরে ফেলে, জাহাজ আসতে পারলো না, টাকা থাকলো, গাড়ি থাকলো, কিন্তু খাদ্য নাই। এই কারণে ওনারা 4 গুণ বেশি দাম দিয়ে খাদ্যটা সেভ করছে। আমাদের খাদ্যের এখনের যে নিরাপত্তা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনেক ভালো দৃষ্টিভঙ্গির কারণে আমি মনে করি এটা হয়েছে। এখন কিন্তু আরেকটা সিজন আমাদের ইরিগেশনের জন্য আসছে। আপনি এখন একটা ধান রোপণ করার সময় চলতেছে, এই ধান রোপণে এই বাজেটে যদি আমরা কৃষকের পাশাপাশি থাকতে পারি বাজেট দিয়ে, এবং পরবর্তী ধানটাও যদি আমাদের ঘরে আসে, আমন ধান যেটা আসবে, আমনটাও যদি আমাদের আসে, তাহলে অন্তত আমরা করোনাকালীন এবং তার পরবর্তী যে সময়টা পিরিয়ডটা থাকবে, সেই পিরিয়ডটাকে অন্তত খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা একটা সিকিউর জায়গার মধ্যে থাকতে পারবো। আপনি যাই বলেন না কেন, বাংলাদেশে যদি আপনার ঘরে চাল থাকে, আপনি গ্রাম অঞ্চলে, আমি গ্রামের মানুষ, গ্রামে দেখা গেছে যে আমরা বাড়ির পাশে 2টা লাউয়ের ডুগার বিচি লাগাই দিলেও কিন্তু 2টা লাউ খাইয়া মানুষ বাঁচতে পারে, তাহলে তরকারির কোনো সমস্যা হবে না। আমরা অন্তত বেঁচে থাকার মতো একটা অবস্থানে থাকতে পারবো। যে পাশাপাশি আমি বলতে চাই যে এই বাজেটে শিক্ষার ক্ষেত্রে শুনতে পাচ্ছি, ঘোষণা হইলেই হবে যে ৬৬,৩০০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে, এবং এটা পার্সেন্টেজ হিসেবে 11%। করোনায় কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বিরাট হচ্ছে, এটা আলোচনার মধ্যে আসছে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনা বিস্তার রোধ করার জন্য ধারাবাহিকভাবে বন্ধ হচ্ছে, এবং আগামী সেপ্টেম্বর অক্টোবরের আগে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এই নিয়েও যথেষ্টই আছে। এর মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সময় এখন চলে যাচ্ছে, এবং আমার মনে হয় ফাইনাল পরীক্ষার সময় চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে থেকে শিক্ষার ক্ষেত্রে জ্বরে যাওয়ার প্রবণতা থাকবে। করোনার কারণে কোনো কারণে যদি খাদ্য কষ্ট হয়, পুষ্টিহীনতা হয়, তাহলে সেখানে কিছু জ্বরে যাওয়ার ব্যাপার থাকতে পারে। এগুলা যাতে জ্বরে না যায় শিক্ষার প্রাথমিক পর্যায়ে, এগুলার জন্য বাজেটে একটা বরাদ্দ রাখা দরকার, যে ওদেরকে দিয়ে আমরা এই বাজেট দিয়ে এই খাতগুলোকে আনতে পারবো। পাশাপাশি বাজেট যে করা হচ্ছে প্রত্যেক খাতে, শিক্ষা খাতে হোক, স্বাস্থ্য খাতে হোক, হোক, এগুলো সেপারেশন হয়, কিন্তু ওইভাবে সেপারেশনটা হয় না। দেখা যায় যে শিক্ষা খাতে যে বাজেট আসলে এটা 60% চলে যেল বেতন পরিশোধ করার জন্য। তাহলে আপনি উচ্চতর গবেষণার জন্য, আপনার শিক্ষাকে উন্নত করার জন্য, আনুষঙ্গিক অন্যান্য ইয়াগুলোর জন্য টাকার পরিমাণটা কমে যায়। অন্তত সমহারে যাতে এই টাকাটা থাকে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মহিউদ্দিন খান মোহন, যেটি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলছিলেন যে আমাদের বেশ কয়েকটি খাতকে গুরুত্ব দিতে হবে, কিন্তু জনপ্রত্যাশা পূরণের মতো অবস্থায় এই সংকটকালীন সময়ে কি দেওয়া সম্ভব হবে সেটি? ধন্যবাদ। আসলে জনপ্রত্যাশা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটাকে আপনি সবসময় 100% পূরণ করতে পারবেন, কোনো গভর্নমেন্ট পারবে এটা আপনার আশা করা ঠিক নয়। তবে এবারকার বাজেটে কিন্তু একটা আমি মনে করি এবারকার বাজেটটা কিন্তু বাজেটটা পেশ করার পরে একটা নতুন দৃশ্য দেখা যাবে। দৃশ্যটা প্রথম যে দৃশ্যটা, আগে আমরা বাজেট পেশ করার দিন সন্ধ্যায় দেখতাম বিরোধী দল ব্যানার সহ মিছিল বের করছে, গণবিরোধী বাজেট মানি না, এরা আগেই ব্যানার বাড়ি করে রাখতো, বাজেট পেশ করার আগে বের করে রাখতো, তারা আগেই বুঝে গেছে এটা গণবিরোধী বাজেট। আর সরকারি দল বলতো গণমুখী ও সুষম বাজেট, আর বিরোধী দল বলতো গরিব মারার বাজেট। এবার ওই মিছিলটা আমরা দেখতে পারবো না, এটা একটা স্বস্তির বিষয়। আমরা এই বাজেটটা পাওয়ার পরে পর্যালোচনা করব যে আসলে বাজেটটা গণমুখী হলো না গণবিরোধী হলো। একটা সরকার কখনোই গণবিরোধী পদক্ষেপ নিতে পারে না। বাজেটটা পেশ করা হয়তো জনগণের জন্য, রাষ্ট্র চালানোর জন্য,
সেখানে অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা সংসদে আলোচনা হবে এবং সেটা গ্রহণ বর্জন সব কিছুই হতে পারে। তবে একটা বাজেট গণমুখী বাজেট হবে, এটা আমাদের প্রত্যাশা, এবং সেটা জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে, এটাও আমরা আশা করতে পারি। কারণ বাজেটটা তো জনগণের জন্য। উনি শিক্ষা খাতের কথা বলেছেন। আমি মনে করি যে এবছর যদি এই স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষাটা ড্রপ করে দেওয়া হয়, কিচ্ছু যায় আসে না, বাঁচলে ওরা পড়তে পারবে পরের বছর। এবছর দরকার নেই, অটো দিয়ে দিক। আমরা অটো দেওয়ার দরকার, অটো দিয়ে আমাদের জীবনের একটা বছর নষ্ট হয়ে গেছে মুক্তিযুদ্ধের সময়, অটোটা দেওয়া উচিত হয় নাই তখন। পরে ওই সময় আমরা খুব খুশি হয়েছিলাম, 7 থেকে 8 উঠে গেলাম, পরীক্ষা দেওয়া লাগলো না, তখন খুশি হয়েছিলাম। পরবর্তী লাইফে আমরা বুঝতে পেরেছি যে ওই একটা বছর ঝরে যাওয়ায় আমাদের জ্ঞানার্জনে কতটা ক্ষতি হয়েছে। সুতরাং এক বছর পিছিয়ে গেলে কিছু যায় আসে না। আমরা 1977 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম, এইচএসসি। 76 সালে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তাদেরকে এক বছর বসিয়ে রেখে আমাদের সাথে এক করে দিয়ে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজগুলোতে তখন এক বেশ করে দেওয়া হলো, 77 আর 76 আর 77। তো এক বছর পিছিয়ে যাওয়া কোনো ব্যাপার না, জীবন থেকে ঝরে যাওয়া কোনো ব্যাপার না। সুতরাং তাদেরকে আগে জীবন বাঁচাতে হবে, জীবনের উপরে তো কিছু নেই। সুতরাং জনস্বাস্থ্য রক্ষার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, পদক্ষেপগুলোকে আপনি মানে সাদা চোখে সমালোচনা করার কিছু নেই, কিন্তু আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন সরকারের সিদ্ধান্ত যারা মাঠে ইমপ্লিমেন্ট করবে তাদের কিছু কাজকর্ম অবশ্যই মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছে। এই ক্ষোভটা প্রশমিত করার জন্য এই বাজেট কাজ করবে, এটা আমি আশা করতে চাই। একজন সচেতন নাগরিক হিসাবে আমি নিজেকে সচেতন নাগরিক হিসাবে দাবি করলাম। আশা করব এই বাজেট থেকে আমরা এমন একটা কিছু পাবো যে করোনা সংকট তো বটেই, আগামীতে আমরা অর্থনীতিতে একটা স্ট্যাবল পরিস্থিতিতে আসার জন্য পথ খুঁজে পাবো। জি, মহিউদ্দিন খান মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জেনারেল রশিদ, যেটি মহিউদ্দিন খান মোহন বলছেন যে আগামীতে আমরা পথ খুঁজে পাবো, আসলে পথ কি হারিয়েছি যে পথ খোঁজার দরকার? নিঃসন্দেহে আমি মনে করি না, কারণ আপনি হচ্ছে একটি সমস্যাকে যদি এক দিক দিয়ে দেখেন তাহলে আপনি একটা পারসেপশনে পৌঁছাবেন। আর আমাদের দেশের সমস্যাটা হলো এটি যে আমরা একটি জিনিসের একটি দিক থেকে বিশ্লেষণ করি, এক দিক থেকে এগিয়ে যাই, কিন্তু এর যে প্রতিফল বা প্রত্যাঘাত অন্য দিক থেকে আসতে পারে সেইগুলোকে আমরা মাথার মধ্যে রাখি না। করোনারও তাই হয়েছে। এখন হচ্ছে যে আমরা করোনার আঘাতটা কোন দিক থেকে আসবে, কি পরিমাণ আসবে, এগুলোর কিন্তু প্রজেকশনস অলরেডি মিটিংয়ে দেওয়া হয়েছে, তারা দিয়েছে, কিন্তু সেটি হলে কি হবে, হাউ টু ট্যাকেল ইট, এটি জনসমক্ষে এই কৌশল প্রকাশ করা হয়নি, যার জন্য জনগণের যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে, যার ফলে তারা এখন সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেহেতু জনগণ এখন, মানুষ মারা যাচ্ছে, মানুষ মৃত্যুর সময় যে সাপোর্ট সে রাষ্ট্রের কাছ থেকে পেতে চাচ্ছে সেটি সে পাচ্ছে না। তো এটি না পাওয়ার মূল কারণ হলো যারা এই স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন তাদের দক্ষতা, তাদের হচ্ছে জ্ঞান, তাদের হচ্ছে মানে অনেক জিনিস তারা ইগনোরেন্স করেছেন। আর সবচেয়ে বেশি উনি যেটা বলেছেন যে এটার ভিতরে একটা করাপশন। তো সব কিছু মিলিয়ে করোনাতে একটা কমার্সও তৈরি করেছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই করেছে। এই যে উনি বললেন যে কিট নিয়ে যে কথা বললেন, আপনি একটি কথা বলতেছেন যে ডক্টর জাফরুল্লাহর কিট, আমি ওনাকে অনেক সম্মান করি, উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। উনি যেটা পারসিভ করেছেন যে আমাদের একটা সস্তায় বা সহজ ভিত্তিক একটা টেস্ট দরকার, এটাকে আমি খুব স্বাগত জানাই। কিন্তু কথা হলো যেই পদ্ধতিতে, যেই থিওরিতে উনি এটাকে আবিষ্কার করেছেন, উনি তো না, ডক্টর বিজন কুমার শীল, তো সেটি হচ্ছে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডিজ। এখন হচ্ছে যখন আমি বিশ্বের চারিদিকে তাকিয়ে দেখি, তখন দেখি ওই আমেরিকাতে গত 3-4 দিন আগে দেখলাম তারা বলছে যে অ্যান্টিবডিজ টেস্টিংয়ে এটা হলো 50% হচ্ছে ফল্টি। এখন হচ্ছে যে সেই ফল্টি ব্যবস্থা যখন সারা বিশ্ব গ্রহণ করছেন, আমি বলছি থিওরির কথা, যে বেসিস করে উনি ওটাকে বানিয়েছেন সেটিই হচ্ছে বিশ্বের স্বীকৃত হচ্ছে না। এখন উনি বলছেন আচ্ছা পিজির দোষ, ওখানে ডাক্তার, কিন্তু আমাদের ডাক্তার বা আমাদের যারা বিশেষজ্ঞ আছে আমরা হচ্ছে এককভাবে একটি সিদ্ধান্ত নিতে সক্ষম কিনা, সেই জ্ঞান আমাদের আছে কিনা, এখানে একটা প্রশ্ন আছে। তো স্বভাবতই আমরা বিশ্বের যে জ্ঞান, লব্ধ জ্ঞান আছে আমরা পাই, এটির সাথে আমরা সবসময় ইন্টিগ্রেট করতে থাকি। এখন বিশ্ব যেখানে বলছে যে অ্যান্টিবডিজ টেস্টিং ইজ নট অ্যাকুরেট, তখন এরা কেমন করে আমাদের বিশেষজ্ঞরা বলবে এটা অ্যাকুরেট? না, আমার প্রশ্নটা কথা ছিল না, আমি বলি আপনারই সুবিধা হবে, আপনারই সুবিধা হবে যে আমি কিন্তু ওই প্রশ্নটা আমি বলছি যে যদি এটা গ্রহণযোগ্য না হয় এটাকে
রিজেক্ট করে দেন না কেন? সে জ্ঞান তো ঝুলিয়ে নাই। ঝুলিয়ে রাখার উপায় সে কি? জ্ঞানই তো নাই। তাহলে তারা দেশের সর্বোচ্চ আমি মেডিকেল তো বিশ্ববিদ্যালয়ে বলছি তো, কিভাবে শিক্ষকতা এটি করে হচ্ছে বা আমাদের গবেষণা করে? জাতিগত একটা যদি তাদের সমস্যা। জ্ঞান জ্ঞান না থাকা থাকে, বা একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়তো তার ক্ষমতা নেই। একক সিদ্ধান্ত নেবার জন্য সারা গবেষণা তো বিশ্ব একজনে কাজ করে না, করছে। সবাই মিলেই তো এটা এখন যাচাই করে। অ্যান্টিবডিজের কথা যদি আমি বলি, আমি বললাম যে আমি একদিক থেকে চিন্তা করলে ইজ রাইট, উনি একটা ভালো একটা সৎ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছেন। টেকনিক্যাল সাপোর্ট, এখন টেকনিক্যালের দিক থেকে যদি আমি যাই, হয়তো উনি তখন টেকনিক্যালের দিনটা দেখেননি, উনি পারিপার্শ্বিকটা দেখেছেন। এখন টেকনিক্যালে গিয়ে চীনও একটা এটি বের করেছে, একটা আফ্রিকান কান্ট্রি হচ্ছে $1 দেখেছি আমি পত্রিকাতে কস্ট পড়ে এই টেস্টে। এখন হচ্ছে যে সেটিকে যদি বিশ্ব স্বীকৃতি না দেয়, যেটি এটি দিয়ে সত্যি সত্যিই না হয়, তাহলে ফলস পজিটিভ ফলস নেগেটিভ এটির যে ফলাফল আসবে সেটির কিন্তু আর একটা প্রতিক্রিয়া আছে। এখন আমরা হচ্ছে নন টেকনিক্যাল মানুষ হিসেবে আমি অনেক কিছু বলে যেতে পারি, কিন্তু কথা হলো যে টেকনিক্যাল মানুষ যিনি বিশেষজ্ঞ, তিনি তো এটাকে বিশ্লেষণ করতে গিয়ে উনি আটকে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে উনি যখন এই ফলস পজিটিভ অ্যান্ড ফলস নেগেটিভের ইন্টারাকশন অ্যান্ড এটির কী প্রতিফল হবে সমাজে যদি আপনি ফলস পজিটিভ নিয়ে ঘুরে বেড়ান বা ফলস নেগেটিভ নিয়ে ঘুরে বেড়ান, তো সেটি চিন্তাভাবনা করে এটির আটকে গেছে। এখন এটাকে আমি একটা পলিটিসাইজ করতে পারি। আমি যেটা বলবো যে আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে ডক্টর জাফরুল্লাহ এটিকে পলিটিসাইজ করার চেষ্টা করেছেন। উনি তার অনেক স্বার্থ কিছু কি? এড়িয়ে, তার স্বার্থ কি? আমি তার সামনে আমি বলবো না তার স্বার্থে, তিনি জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে আপনি যদি পলিটিক্যালি এটাকে ফেস করেন, না না, এই ইস্যুটা দিয়ে কি সরকারের পতন ঘটানো যাবে? জাফর সাহেব পারবেন? তাহলে পলিটিক্স এখানে কিভাবে আসবে? একটি বিষয় বলছি, পতনের বিষয় না। তাহলে বিষয় হচ্ছে যে আপনি যে পারসেপশনটা করছেন, আমি একজন বিশ্লেষক হিসেবে আমি সব দিক দেখব যে কোথা থেকে কি আসছে। যখন এখানে এটি আসলো, আসার পরে যদি দেখতে এসেছি যে এখানে এই ফলস নেগেটিভ অ্যান্ড ফলস পজিটিভের রিস্কটা বিশ্বের কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞই নিতে চাচ্ছেন না, সেখানে বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে আমি সেই উত্তরটা চাচ্ছি। তো কেন করছি? উনি ডিলে করছেন, হয়তো উনি ডিলে করছেন বিকজ এখানে একটা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করা হয়েছে। একটা আর একজন, ওই যে আমি দেখেছি যে কোন এক ডাক্তার আমেরিকা থেকে এসে উনি নাকি করোনা ট্রিটমেন্ট করতে আসবেন, পরে ওনার ফেসবুকে গিয়ে দেখি উনি করোনা সম্পর্কে তার কোনো লব্ধ না, তারে তো দেবতা বানায় ফেলাইছে। দেবতা বানায় ফেলছে, যে অ্যাঞ্জেল দেবদূত আসছেন, এরকম একটা ভাবচক্র নিয়ে বাংলাদেশে উনি আসলেন। তারপরে যখন মানুষ এটাকে দেখলো যে না, ওনার তো এগুলো কিছু নাই, উনি তো সব চাওয়াবাজি করছে, তখন এখন প্রশ্ন যেটা পলিটিক্যালি যে উনি আসলে কি হবে, উনারা কোয়ারেন্টাইনে দিয়েছে। এখন হচ্ছে যে দেশের যে সিস্টেম, আমাদের যে আইন আমাদের কাছে আমরা সম্মান করছি, কিন্তু বিদেশ থেকে আসলে যে একবার ওই ইটালি থেকে একজন এসে বলেন না ফাক দ্য সিস্টেম, ইয়োর কান্ট্রি সিস্টেম, তো এখন হচ্ছে উনি আমার আইন মানবেন না। আমি বিদেশ থেকে আসলে আমি কোয়ারেন্টাইনে যাব, বিদেশ থেকে কেউ আসলে উনি যাবেন। তখন প্রশ্ন হলো যে তাহলে চাইনিজ ডেলিগেশনরা কেন গেল না? তো এখন স্টেট টু স্টেট যে অ্যারেঞ্জমেন্টস, সেই অ্যারেঞ্জমেন্টের ভিতরে যে সিকিউরিটি থাকে, যে নিরাপত্তা, সেটি তো পার্সোনাল নিরাপত্তা থাকবে না। আমি যদি আজকে লন্ডনে যাই, লন্ডন আইন করেছে যে ব্যক্তি যে দেশ থেকে আসুক তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে 14 দিন। এটা লন্ডনের এখনকার যে আইনটা করেছে। এখন আমি যদি স্বাভাবিক ইনফর্মালি যাই, তাহলে আমাকে 14 দিন যেতে হবে। এখন যে স্টেট ডেলিগেশন যদি যায়, সে তো আর 14 দিনে যাবে না। তো স্বভাবত এই যে মিসপারসেপশন, আপনি একদিক দেখে বিশ্লেষণ করলে এই মিসপারসেপশন আসবে। তা আমি মিসপারসেপশনে যেতে পারছি না, আমাদের অনেক ঘাটতি আছে, আমি স্বীকার করি। এখন বাজেট হতে হবে, যেটি হচ্ছে প্রথমে আপনি একটা কথা বলেছেন, এটি আমার কিছু কাজ করেছে, মানুষের প্রত্যাশা। আমার কাছে মনে হচ্ছে মানুষ প্রত্যাশা করছে যে সে তার নিজের মৃত্যু অথবা তার আত্মীয় যে মৃত্যুটা, এটি যাতে সহজভাবে হয়, অক্সিজেন নিয়ে যাতে সে মরতে পারে, সেরকম একটা ব্যবস্থা সে দেখতে চাচ্ছে। এখন তার করোনা হলো কি হলো না, তো করোনার যে চিকিৎসা বা টেস্টিং, সেটি আরও সার্বজনীন করার প্রত্যাশা তাদের কাছে। তাহলে আপনার ইমিডিয়েট নিড হলো এটি, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষকে আপনাকে এইটিকে ঠেকাতে হবে। এরপরে হচ্ছে যে এরপরে যে আমাদের যে অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হচ্ছে, এ থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। আরেকটি লং টার্ম এডুকেশন, যেমন মনে করেন এডুকেশনটা কত, উনি বললেন যে এক একদম বছর শেষ দিকে চলে এসেছে, হাতের সময় একদম নেই স্যার। যদি এই সব কিছু মিলিয়ে একটা সামগ্রিকভাবে আমাদের একটা কৌশল তৈরি করতে হবে। একমুখী কৌশল অবশ্যই আমাদের কোনো ভালো পথ দেখাবে না। আমাদের কৌশল হতে হবে বহুমুখী এবং বহু ধরনের বিপদ রক্ষা করার জন্য, যাতে সেই কৌশলটা কার্যকরী হয়। জি, জেনারেল আব্দুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং মহিউদ্দিন খান মোহন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।